হ্যালো বন্ধুরা, ভৌতিক বাংলাদেশে তোমাদেরকে স্বাগতম। আজ জিনকে দেওয়া প্রতিশ্রুতি পার্ট 4 শুরু করতে চলেছি। চলো বন্ধুরা, হারিয়ে যাই ভৌতিক রাজ্যে। রায়হানের চাচা সে তো বেজায় খুশি, কারণ তার ইচ্ছা পূর্ণ হয়েছে। সে এখন মনে মনে অনেক জল্পনা কল্পনা করতে লাগলো যে এখন তো তার সম্পত্তিতে ভাগ বসানোর আর কেউ নেই, কারণ তার ভাইয়ের ছিল শুধুমাত্র একটি ছেলে সন্তান, তার আর কোনো সন্তানাদি ছিল না। আর তার মেয়েদের সম্পত্তিতেও ভাগ বসানোর কেউ নেই। তার সম্পত্তি, তার ভাইয়ের সম্পত্তি সম্পূর্ণটাই এখন তার মেয়েদের দখলে। তার খুশির আর কোনো ঠিকানাই রইল না। সে তো মনে মনে অনেক খুশি। এর মধ্যে হঠাৎ করে মনে হচ্ছে পেছনে কেউ যেন আসছে। বারান্দা দিয়ে কার যেন পায়ের আওয়াজ। কেউ তো নেই, সবাই তো এখন ওই বাড়িতে শোক পালন করছে। এখানে তো আমি শুধু একা। তাহলে কার পায়ের আওয়াজ পাওয়া যায়? এই চিন্তা করতে করতেই রায়হানের চাচা আস্তে আস্তে পেছনের দিকে ঘুরল। ওমা, এ কি এ কি দেখি আমি! এ তো সেই জিন যাকে আমি প্রতিশ্রুতি দিয়ে কবর থেকে তুলেছিলাম। তুমি তুমি এখানে তুমি এখানে কেন এসেছো? তোমাকে দেওয়া কথা তো আমি রেখেছি। আমি তো আমার প্রতিশ্রুতি পালন করেছি। তুমি এখনো এখানে কেন? তুমি চলে যাও। জিনটা বিকট হাসি হেসে বলল, আচ্ছা, আমি চলে যাব? কোত্থেকে চলে যাব? তখন বলল, কেন? তোমাকে তো আমি প্রতিশ্রুতি দিয়েছিলাম একটিমাত্র জীবনের। আমি তো তোমাকে দিয়েছি। তাই বুঝি? কিন্তু আমি তো একটি জীবন নেওয়ার জন্য আসিনি। তুই মনে হয় আমার কথা বুঝতে পারিসনি। কি বুঝতে পারিনি আমি তোমার কথা? আমি বলেছিলাম যে ওকে মারলে কি বংশ নির্বংশ করতে পারবো। তুই কি বলেছিলি? হ্যাঁ, ওকে মারলেই তো বংশ নির্বংশ হয়ে যাবে। আমাদের বংশে আর তো কোনো ছেলে নেই। হা হা হা। তাই বুঝি? আমি তো ওইভাবে কথাটা বলিনি। মানে মানে তো বুঝলাম না। তোকে কিছুই বুঝতে হবে না। কি করলে সম্পূর্ণ বংশ নির্বংশ হবে? রায়হানের চাচা তো এবার একটু একটু ভয় পেয়ে গেল। কি বলতে চাচ্ছে ও? তুমি স্পষ্ট করে বলো, তুমি কি বলতে চাচ্ছ? তেমন কিছুই বলতে চাচ্ছি না। এখন আমি তোকে খেতে এসেছি। কি? আমাকে? তুমি কি আমার সাথে বেইমানি করছো? না, আমি তো তোর সাথে কোনো বেইমানি করছি না। আমি আমার কথা রাখছি। তুই আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলি যে ওকে যদি আমি মেরে দেই তাহলে তুই তোর বংশকে নির্বংশ করতে দিবি। আমি তো শুধু সেটাই করছি। না দেখো, তুমি আমাকে প্রাণে মেরো না। তুমি তুমি আমার সঙ্গে এরকম করতে পারো না। তাই আমি সব করতে পারি, তুই দেখবি। না না, প্লিজ, আমাকে তুমি মেরো না। ইতিমধ্যেই ওনার বড় মেয়ের রুমের মধ্যে আগমন। চিঠি খুশি হয়ে বলল, যাক, একই সাথে দুটোকে পাওয়া গেল। দুটোকে পাওয়া গেল? নিতে এসেছিলাম এক, পেয়ে গেলাম দুই, বলে বিকট একটা হাসি দিল। এর মধ্যেই কোত্থেকে একটা তার পেঁচিয়ে আসলো মেয়েটির গলায়, ধরে টানতে টানতে ওপরের দিকে তুলল। মেয়েটি হাত পা ছটফট করে দম ত্যাগ করলো। এতে ওর বাবা আরো বেশি ভয় পেয়ে গেল। তখন সে ভাবছে যে আমি কি সত্যিই কাজটা ঠিক করেছি, নাকি নিজেদের মরণ নিজেই টেনে এনেছি। এর মাঝে রায়হানের বাবা যে কবরস্থানের দিকে অগ্রসর হচ্ছে সেটা সেই জিনটা টের পেয়ে যায়। তখন ওই রায়হানের চাচাকে না মেরেই সে তড়িঘড়ি নাই হয়ে যায়, অদৃশ্য হয়ে যায় রুম থেকে। এদিকে রায়হানের বাবা কবরস্থানে প্রায় পৌঁছাতেই যাবে, এই মুহূর্তে হঠাৎ একটা দমকা হাওয়া। পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ ডেকে উঠল, বাবা, ও বাবা। রায়হানের বাবার শরীর একদম কেঁপে উঠল। রায়হান? রায়হান এসেছে? রায়হান কোত্থেকে আসবে? তখন তার হুজুরের কথা মনে পড়ল। সবই মায়া। তোকে আটকানোর অনেক চেষ্টা করবে, কিন্তু তোর মাথায় রাখতে হবে যে তোকে ওই কবর পর্যন্ত পৌঁছাতেই হবে। তাই যে কোনো ছলচাতুরিই করুক না কেন, তোর পেছনে তাকানো চলবে না। রায়হানের বাবা
আস্তে আস্তে সামনের দিকে এগোতে থাকে। উনি নিজের মনকে বারবার বোঝায় যে এটা আমার রায়হান নয়, কারণ রায়হানকে আমি কবর দিয়ে এসেছি, এটা নিশ্চয়ই কোনো মায়া। ক্রমেই রায়হানের কণ্ঠটা বিকট থেকে বিকটতর হয়ে যায়। ও বাবা, বাবা! ওনার বুঝতে বাকি থাকে না যে এটা সেই জিনেরই মায়া। তার মানে পেছনে রায়হান নেই, আমাকে আটকানোর একটা চেষ্টা। উনি কবরস্থানে পা দিতেই যাবে, এমন সময় জোরে একটা দমকা হাওয়ায় সে ছিটকে পড়ে গেল। দূর থেকে একটা কালো ছায়া তার দিকে এগিয়ে আসতেই সে হাতটি উপরে উঠালো, আর তার হাতে ছিল হুজুরের দেওয়া সেই তাবিজ। সেই তাবিজের ইয়েতে কালো ছায়াটা দৌড়ে যেন দূরে ছিটকে পড়ে গেল। রায়হানের বাবা তড়িঘড়ি করে তাড়াতাড়ি উঠে কবরস্থানের মধ্যে ঢুকে গেল। কিন্তু এ কি, কবরস্থানের এদিকের কবরগুলো কেমন যেন, প্রত্যেকটা কবরেরই মাথার কাছে কেমন যেন খোঁড়া। ওনার মনে পড়ল যে ছোটবেলায় লোকমুখে শুনেছে যে যেসব কবর থেকে জিন উঠানো হয়, প্রত্যেকটা কবরের মাথার কাছে গর্ত করা থাকে। আর হুজুর বলেছে বেছে বেছে সেই কবর থেকে মাটি আনতে হবে যেই কবরে এখনো গর্ত খোঁড়া হয়নি। তার মানে সেই জিনটাকে এখনো উঠানো হয়নি। উনি আস্তে আস্তে যতই কবরের দিকে এগিয়ে যাচ্ছে, প্রত্যেক কবরেরই মাথার কাছে খোঁড়া। তার মানে কেউ না কেউ এই প্রতিশোধ নেওয়ার জন্য প্রত্যেকটা কবর খুঁড়েই একটা একটা করে জিন বের করেছে। উনি আস্তে আস্তে এগিয়ে চলেছে, আর ওই কবরের সন্ধান করে চলেছে যে কোন কবর থেকে এখনো মাটি উঠানো হয়নি। তার মানে সেই জিনটিকে এখনো তোলা হয়নি কোনো প্রতিশোধের চরিতার্থ করার জন্য। সে আস্তে আস্তে এগোচ্ছে। অবশেষে সে পৌঁছে যায় সে কবরের কাছে যে কবর থেকে এখনো মাটি তোলা হয়নি। কিন্তু অদ্ভুত দেখতে কবরটা। তার মানে সাধারণের চেয়েও কবরটি অনেক বেশি লম্বা। তার মানে যে মানুষটিকে দাফন করা হয়েছে সে অনেক বেশি লম্বা। তাহলে কি এটা সেই জিনের চেয়েও আরও বেশি শক্তিশালী কেউ, যে তাদেরকে এই বিপদ থেকে রক্ষা করবে? তড়িঘড়ি করে উনি কবর থেকে মাটি তুলতেই যাচ্ছে, এই মুহূর্তে একটা হাত দুম করে কবর থেকে বের হয়ে তার হাতটা চেপে ধরল। সে ভয়ে অস্থির, কিন্তু তার হাতে তাবিজ থাকার কারণে কবরের ভেতর থেকে বের হওয়া হাতটি আবার কবরের ভেতরেই ঢুকে যায়। সে তড়িঘড়ি করে মাটিটি নিয়ে আবার আস্তে আস্তে কবরস্থান থেকে বের হয়ে আসে। কিন্তু বিপদ তো এখনও কাটেনি, বিপদ তো তার মাথার ওপরেই। এখন তাকে যেতে হবে সেই কুয়ার কাছে, যে কুয়ায় এখনও কোনো পানি আছে কিনা সেই পানি আনতে হবে তাকে। সে আস্তে আস্তে আবার কুয়ার কাছে গেল। এ কি, কুয়াতে তো যেন পানিই নেই, এ কি অবস্থা, এখন কি হবে? সেই একদম তলানিতে একটু পানি দেখা যাচ্ছে, তাহলে পানি কিভাবে আনা যায়? সে আস্তে আস্তে চারপাশে খুঁজতে শুরু করলো যে কোথাও কোনো বালতি আছে কিনা। না, চারিপাশে কোথাও কোনো বালতি নেই। এখন সে কি করবে বুঝতে না পেরে বড় বড় পুরাতন গাছের সাথে যে আগাছাগুলো আছে সে আগাছাগুলো ছিঁড়তে লাগলো, আর একটার সাথে আরেকটা গিট্টো দিতে দিতে আগাছাগুলোকে বড় করতে লাগলো। এদিকে চারপাশ থেকে ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ যেন ভেসেই আসছে। এটা বুঝতে বাকি নেই যে দুষ্টু জিনটা এখনো আশেপাশেই আছে, হয়তো তাকে কোনোভাবে ধরাশায়ী করার পরিকল্পনা আটতে থাকছে। এদিকে সে আগাছাগুলো এক প্রান্ত তার পায়ের সঙ্গে বাঁধে, আরেকটা প্রান্ত বড় গাছের সাথে বেঁধে সে কুয়ার মধ্যে ঝাঁপ দেয়, যে আস্তে আস্তে সে পানি নাগাল পায় কিনা। এমন সময় দুষ্টু জিনটি এসে ওই গাছের সাথে বাঁধা আগাছার প্রান্তটি খুলে দিয়ে বিকট হাসি আসে। এদিকে রায়হানের বাবা আরও দ্রুত স্পিডে কুয়ার নিচে পড়ে যেতে থাকে। এমন সময় হঠাৎ করে হঠাৎ করে হঠাৎ করে কি বন্ধুরা, জানতে চাইলে অবশ্যই চোখ রাখতে হবে এর পরের এবং শেষ পর্বে। ততক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে ভালোবেসে পাশে থাকার জন্য অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।